আমরা যদি স্কিল গ্যাপের দুইটা ভাগে আর কি আমরা দেখতে পারি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটিভ, গুণগত বা পরিমাণগত। সো মূলত আসলে চাহিদা ও বিদ্যমান দক্ষতার ভিতরে তারতম্য আমি যদি সহজ করে বলি, আমরা যখন লেখাপড়া শেষ করে বের হই এবং আমাদের যে দক্ষতা তৈরি হয়, পাশাপাশি বাজারে যে দক্ষতা প্রয়োজন হয়, সেইটার ভিতরে যে বৈসাদৃশ্য, সেটাকে আমরা কোয়ালিটেটিভ আসপেক্টে ফেলতে পারি। এবং কোয়ান্টিটেটিভটা হচ্ছে আমাদের চাহিদার তুলনায় অপর্যাপ্ত দক্ষ জনশক্তি বা আমাদের যে পরিমাণ জনশক্তি দরকার হয় সেই পরিমাণে পর্যাপ্ততাটা নিশ্চয়তা করতে না পারা। সো আমরা প্রত্যেক বছর প্রায় 2 মিলিয়নেরও বেশি আমাদের ইউথ ওয়ার্কফোর্স জব মার্কেটে প্রবেশ করে এবং তারা কোনো না কোনোভাবে এই দুই ধরনের সংকটের সম্মুখীন হয়। আমরা যদি একটা ছোট্ট দুইটা সেক্টরের উদাহরণ দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের হেলথ সেক্টরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলতে আমাদের প্রত্যেকটা ডক্টরের এগেনস্টে 3 জন নার্স এবং 5 জন মেডিকেল টেকনিশিয়ানের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে রেশিও আমরা যদি দেখি, একজন ডক্টরের এগেনস্টে আমাদের রেশিও হচ্ছে ডক্টর নার্স রেশিও 1:0.4, ডক্টর টেকনিশিয়ান 1:0.25। আমরা যদি আমাদের ইনফরমেশন এন্ড টেকনোলজি সেক্টর দেখি, যেটা আমাদের একটা অনেক বড় সম্ভাবনার বিষয় একটা খাত এবং আমাদের যে 4IR ইন্ডাস্ট্রি যেদিকে হাঁটছে সেটার জন্য এটার একটা অনেক বড় সহায়ক একটা ভূমিকা পালন করবে। সেখানে এস্টিমেট করা হচ্ছে আগামী 2025 সালের মধ্যে এটার বাজার মূল্য হবে $4.8 বিলিয়ন। কিন্তু এই সেক্টরে আমাদের স্কিল প্রফেশনালদের ভিতরে 40% আমরা গ্যাপ দেখতে পাই। সো স্কিলস অ্যান্ড একাডেমিক্স, বা এখানে আমরা যদি বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে স্কিলের একটা খুবই গুরুত্বপূর্ণ লিঙ্কেজ রয়েছে। এবং আমরা যে জিনিসটা দেখি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম এটা অনেকখানি গতানুগতিক এবং মার্কেট ড্রিভেন বা মার্কেট ওরিয়েন্টেড নয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় ফিল্ড এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ অনেক কম, বা পাঠ্যক্রমের সাথে বাজারের দক্ষতা বা বাজার দক্ষতার মিল নেই। প্রাইভেট সেক্টরের সাথে আমাদের একটা ইম্পর্টেন্ট যে বিষয়, আমাদের প্রাইভেট সেক্টরের সাথে একাডেমিয়াদের লিঙ্কেজ বা সংযোগটা অনেক কম। তাই আমরা বেশি দেখি যে আমাদের লেবার ফোর্স সার্ভে রিপোর্ট অনুযায়ী আমাদের যারা যত বেশি শিক্ষিত তাদের বেকারত্বের হারের সংখ্যাটা তত বেশি। সো আমাদের এই জায়গাটায় আমাদের পাঠ্যক্রমকে আপগ্রেডেড করার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা যদি দেখি ডান সাইডে, আমরা অ্যাকর্ডিং টু প্রফেশনাল নেটওয়ার্ক লিঙ্কডইনের মধ্যে আমাদের যে স্কিলস গুলো খুব প্রয়োজন, সেই স্কিলস গুলোর ভিতরে আমরা দেখি যে সায়েন্টিফিক কম্পিউটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ব্লকচেইন, ডেটা অ্যানালাইসিস, ইউএক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, যেগুলো কিনা 4IR এবং আইসিটি সেক্টরের সাথে রিলেটেড। সফট স্কিলের জায়গাটা আমরা দেখি কমিউনিকেশন, অ্যাডাপ্টিবিলিটি, টাইম ম্যানেজমেন্ট, কোলাবোরেশন, ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু আমাদের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় আমাদের যেহেতু পাঠ্যক্রম বা শিক্ষা ব্যবস্থা অনেকখানি গতানুগতিক নির্ভর, সেখানে এই সফট স্কিলগুলো আমাদের তৈরির সুযোগ খুবই কম। আমাদের যেমন ফিল্ড এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ কম, আমাদের রিসার্চ করার সুযোগ কম। সো দিস আর দ্য এরিয়া যেখানে আমাদের আসলে ফোকাস করতে হবে যাতে ইয়াং পিপলদের আমরা রাইট স্কিলটা ইনশিওর করতে পারি। COVID-19 এন্ড স্কিলস, আমরা সবাই জানি যে আমাদের COVID-19 এর ফলে সবচেয়ে বড় যে জায়গাটায় আমরা সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা হচ্ছে আমাদের এডুকেশন লস বা লার্নিং লস যেটা বলি। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের কোভিড বা করোনা শুরু হওয়ার পর থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং এর ফলে আমরা দেখি যে আমাদের লার্নিং লসটার রেট অনেক হাই। আইএলও একটা গবেষণা করেছে, সেই গবেষণায় দেখেছে যেহেতু আমাদের এখন ক্লাসরুম টিচিং এর পরিবর্তে আমরা ডিস্টেন্স লার্নিং মোডে গিয়েছি, সেখানে আমরা দেখতে পাই যে অ্যারাউন্ড 65% ইউথ মনে করেন যে তাদের এই ডিস্টেন্স লার্নিং এর ফলে তাদের লার্নিং লস হয়েছে, বা তাদের যে শিক্ষাটা তারা আসলে ক্লাসরুমে বসে পেত সেই ক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমরা জানি যে কোভিডের বিভিন্ন সেক্টরে ডিভাস্টেটিং ইম্প্যাক্ট হয়েছে, বাট সম্ভবত সবচেয়ে বড় যে জায়গাটায় আমরা এর প্রভাব বা ক্ষতিকারক প্রভাব দেখতে পাই সেটা হচ্ছে আমাদের জব সেক্টর। আমরা গ্লোবালি অ্যাকর্ডিং টু আইএলওস রিপোর্ট যে প্রত্যেক 6 জনের একজন ইউথ আমাদের কোভিড-19 এর প্রভাবের ফলে জব হারিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন স্টাডির রেফারেন্স দিয়ে আমরা যেটা দেখি যে তারা এস্টিমেট করেছেন কোভিড-19 এর ফলে প্রায় আনুমানিক 2 মিলিয়ন জব আমরা হারিয়েছি। গত বছর কোভিড-19 শুরু হওয়ার পর অ্যাক্সেস টু ইনফরমেশন, যেটাকে আমরা এখন বলি অ্যাসপেক্ট টু ইনোভেট, গভর্নমেন্টের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সাপোর্টেড বাই ইউএনডিপি, ওনারা একটা স্টাডি করেছিলেন অন দ্য পোস্ট কোভিড-19 জব অ্যান্ড স্কিলস ইন বাংলাদেশ। তো সেই স্টাডির ভিতরে আইডেন্টিফাই করা হয়েছে যে আমার প্রেজেন্টেশনের লেফট সাইডে না, আমাদের কোভিডের কারণে কিছু সেক্টরে আমরা যেমন চাকরি হারিয়েছি, আবার কিছু কিছু সেক্টরে চাকরির অপরচুনিটি তৈরি হয়েছে। সো যে সেক্টরগুলোতে চাকরির অপরচুনিটি তৈরি হয়েছে, যেখানে দেখেন যে অ্যাগ্রো ফুড, হেলথ কেয়ার, আইসিটি অ্যান্ড ই কমার্স, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ মিডিয়া, এই 5টা সেক্টরে চাকরির সম্ভাবনা তৈরি হয়েছে। এবং যে 5টা সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসএমই এবং ইনফর্মাল সেক্টর। আমরা জানি যে আমাদের লেবার ফোর্সের একটা বড় অংশ হচ্ছে ইনফর্মাল সেক্টরে কাজ করেন, আমাদের ট্রান্সপোর্ট সেক্টর, ফার্নিচার, কনস্ট্রাকশন, আরএমজি অ্যান্ড টেক্সটাইলস। সো এই এরিয়াগুলোতে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন টার্মস অফ জব লস। সো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই কোভিড পরবর্তী অবস্থায় যে স্কিলস গুলো আমাদের তরুণদের জন্য প্রয়োজনীয় হবে সে বিষয়ে একটা ধারণা দিয়েছেন। সেখানে আমরা যদি দেখি যে যেগুলোকে আমরা হার্ড স্কিলের ভিতরে ফেলতে পারি, যে ডেটা লিটারেসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মার্কেটিং, ক্লাউড কম্পিউটিং, ভার্চুয়াল রিয়ালিটি, দিস আর দ্য ইম্পর্টেন্ট স্কিলস আইডেন্টিফাইড বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যে আমরা কোভিড পরবর্তী সময় এবং 4IR এরাই এই স্কিলস গুলোর প্রয়োজনীয়তা রয়েছে। এবং পাশাপাশি সফট স্কিলের ক্ষেত্রে আমরা যদি দেখি ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাক্টিভ লার্নিং, লিডারশিপ, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যাডাপ্টিবিলিটি, এই স্কিলসগুলো অত্যন্ত প্রয়োজন আমাদের সফট স্কিলস। বা আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি যে করোনা পরবর্তী সময়ে আমাদের যুবকদের ভিতরে কোন স্কিলসগুলোর প্রয়োজনীয়তা বেশি বা কোন স্কিলসগুলোর ভিতরে আমাদের প্রয়োজনীয়তা দরকার হবে। সো আমরা যদিও আজকের এই আলোচনার মাধ্যমে ইয়াং পিপলদের কাছ থেকে জানতে চাই যে আসলে তারা তাদের স্কিল সম্পর্কে তাদের ধারণাটা কি এবং পাশাপাশি তারা কি রিকমেন্ড করে, আমাদের যে আমরা মূলত এখানে দেখার চেষ্টা করলাম যে আমাদের স্কিল গ্যাপ যেটা হয়েছে সেই জায়গাটাকে মিটিগেট করার জায়গায় তারা কি মনে করেন। আমরাও কিছু এখানে সাজেশন নিয়ে এসেছি। সো আমাদের প্রথমে মনে হয় যে আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে, যেটা এখন ভেরি কমন ফেনোমেনা। আমরা শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে চাকরি তৈরি করার জন্য ইয়াং পিপলদেরকে এনকারেজ করতে হবে, এবং সেই এনকারেজ করার জন্য আসলে একটা কন্ডিউসিভ বা ফেভারেবল পলিসি স্কিম লাগবে। আমরা দেখেছি যে সরকার বিভিন্ন পলিসি স্কিম নিয়েছেন, বাট এটার আরো পুরো একটা ইকোসিস্টেম দাঁড় করানোর জন্য হয়তো ডিফারেন্ট সেট অফ পলিসিস এবং ডিফারেন্ট সেট অফ অ্যাক্টরদের এখানে এগিয়ে আসতে হবে। সো এই এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেমটা তৈরি করার জন্য গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, ডেভেলপমেন্ট পার্টনার্স এবং ইয়াং পিপল তাদেরকে উদ্বুদ্ধ করে একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে। আমরা জানি যে আমাদের এই দক্ষতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং আমরা এইটা TVET বলে, টেকনিক্যাল ভোকেশনাল অ্যান্ড এডুকেশনাল ট্রেনিং। আমরা এই বিষয়ে আমরা কথা বলবো না, বাট আমরা শুধু বলতে চাই এটার ভূমিকা অনেক বেশি, এবং এই টিভেট এডুকেশনটা আমাদের আর্লি স্টেজে ইন্ট্রোডিউস করতে হবে। এবং এই টিভেট এডুকেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যারিয়ারটা, এটার অ্যাকসেপ্টেন্স ইন দ্য সোসাইটি ইজ ভেরি লো। এইটার অ্যাকসেপ্টেন্স বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পলিসি স্কিম এবং আমাদের একটা ন্যাশন ওয়াইড ক্যাম্পেইন করতে হবে, যাতে করে মানুষের টিভেট এডুকেশন সম্পর্কে ধারণা পাল্টাইতে পারে। এবং since the next economy is focusing on the ICT sector, so এখানে ICT infrastructure develop করাটা is very important. আমাদের ICT infrastructure at the post COVID era, digital connectivity is also very important. আমরা যাতে
ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল কানেক্টিভিটি ইনশিওর করতে পারি, সেই জায়গাটায় আমাদের ফোকাস রাখতে হবে। আমাদের সাব ডিস্ট্রিক্ট গুলোতে আছে, সেই সাব ডিস্ট্রিক্ট গুলোতে আমরা মনে করি যে যদি ওয়ান স্টপ ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং অ্যারেঞ্জ করা যায়, তাহলে এটা তরুণদের দক্ষতা বৃদ্ধি বা স্কিল গ্যাপ কমাতে সহায়তা রাখতে পারে। ইম্পর্টেন্ট থিং যে স্ট্রেংথ আমাদের, আমরা যেটা বলছি যে স্কিলস বা দক্ষতা বিষয়ে আমাদের অনেক গবেষণা করতে হবে এবং আমাদের নিয়মিত তথ্য এবং উপত্য তৈরি করতে হবে। আমি এতক্ষণ যে তথ্য এবং উপত্যগুলো শেয়ার করলাম সেগুলো মূলত আউটডেটেড তথ্য এবং উপত্য। আমরা মূলত 2017 সালের লেবার ফোর্স সার্ভে থেকে এই ডাটাগুলো নেওয়া। আমরা এখন আছি 2021 সালে, মিনিং দ্যাট আমাদের আসলে আপডেটেড ডেটা বা তথ্য নাই। সো দিস ইজ এ এরিয়া ওয়ার উই নিড টু ওয়ার্ক অন। আমাদের এই দক্ষতা বৃদ্ধির এই জায়গাটা যেহেতু বলেছি যে এটা আমাদের একটা উই নিড এ কোলাবোরেটিভ এফোর্ট, এখানে গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর প্লাস ডেভেলপমেন্ট পার্টনারদের একটা স্ট্রং কোলাবোরেশন দরকার এবং একটা স্ট্রং সাইনার্জি ইনশিওর করা দরকার, সো দ্যাট একটা আমরা মানে কমন বলে আর কি আমরা পৌঁছাতে পারি। এবং যেটা আমরা বলছিলাম যে শিক্ষা বা পাঠ্য শিক্ষা ক্ষেত্রে যে আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার ভিতরে লিঙ্কেজ স্ট্রং করা দরকার, আমাদের কারিকুলাম মার্কেট ওরিয়েন্টেড করা দরকার, সেটার জন্য ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার ভিতরে লিঙ্কেজটাও স্ট্রং করা দরকার। So these are the few recommendations that we came through with the sort of information given. So as we said যে আমরা আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে স্কিলস বা দক্ষতার যে প্রয়োজনীয়তা সেই বিষয়ে আমরা অ্যাওয়ারনেস তৈরি করতে চাই এবং এটা পার্ট অফ সিরিজ অফ প্রোগ্রাম। আমরা একটু তথ্য দিয়ে শেষ করতে চাই যে আমাদের আগামীকালকে একটা ডায়ালগ হচ্ছে অন দ্য পার্টিকুলারলি অন দ্য স্টার্টআপ ইকোসিস্টেম, যেখানে এন্টারপ্রেনিয়রশিপ এবং স্টার্টআপ নিয়ে আলোচনা হবে। আপনারা চোখ রাখতে পারেন এই আলোচনা দেখার জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আগামীকালকে আমাদের পলিসি মেকারদের যে একটা ডায়ালগ হবে এবং সেখানে আমরা যেটা বলছি আজকে ইয়াং পিপলরা যারা আপনারা মতামত দিবেন, আপনাদের মতামতগুলো আমরা কালকে আমাদের প্রেজেন্টেশনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব যাতে আপনাদের মতামতগুলো আমাদের পলিসি মেকাররা শুনেন। সো আমরা লুক ফরওয়ার্ড টু অলসো রিসিভিং ইউর thoughtful recommendations how we can reduce the skills gap. Thank you. Over to you. অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাই আপনার এই মানে এত সুন্দর করে প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য। আমি পরের দুটো আমাদের ইভেন্ট যেগুলো প্ল্যান আছে এগুলো দেখেও আমি খুবই উৎসাহিত এবং এগুলো নিয়েও এখানেও আমাদের যেসব ফাইন্ডিংস আসবে সেগুলো জানতেও খুবই আগ্রহী। তো আমরা এতক্ষণ কিন্তু আমাদের সাধারণ এবং পোস্ট প্যান্ডেমিক স্কিল গ্যাপ নিয়ে কিছু সেকেন্ডারি রিসার্চের পার্সপেক্টিভ থেকে শুনলাম, কিন্তু গবেষণা যা বলছে এবং বিশেষজ্ঞরা যা ভাবছেন তার সাথে দেশের বিভিন্ন অঞ্চলে তরুণরা যে কি অনুভব করছেন তার কি মিল আছে সেটাও কিন্তু আমাদের বোঝা দরকার। এই প্রসঙ্গে আমরা শুরু করছি আজকের ইউথ কনসালটেশন এবং শুরুতেই আজকের উপস্থিত তরুণদের কাছে আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে আপনারা কেউ কেউ হয়তো নিজেরা ইতিমধ্যে পড়াশোনা শেষ করে কর্মজীবনে আরম্ভ করেছেন বা হয়তো আপনাদের পরিচিত কেউ আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তা করেছে। স্কুল এবং ইউনিভার্সিটির পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন ইসিএ বা অন্য কোনো মানে যে কোনো সোর্স থেকে কোনো প্রোগ্রাম যেগুলো অর্গানাইজ করা হয় তার মাধ্যমে থেকে আমরা এতদিন পর্যন্ত আমাদের তরুণরা যা যা দক্ষতা গড়ে তোলার সুযোগ পেয়েছেন, আপনারা যেগুলো পেয়েছেন তা কি যথেষ্ট? স্কিল গ্যাপটা আপনারা কিভাবে অনুভব করছেন এবং কোথায় অনুভব করছেন এবং আগামী প্রজন্মের জন্য কি ধরনের স্কিল বিল্ডিং নিয়ে আমাদেরকে ভাবা উচিত, এটাই হবে আমাদের শুরুর প্রশ্ন। এবং আমি এখন ফ্লোর ওপেন করে দিচ্ছি আমাদের কনসালটেশনের জন্য। যে কেউ প্লিজ আপনারা শুরু করে ফেলতে পারেন। হ্যালো কাজী ভাইয়া, আই উড লাইক টু টক। তো আমার যেটা বলার ছিল, মানে আমার অপিনিয়ন যেটা দেওয়ার ছিল যে অবশ্যই একটা স্কিল গ্যাপ তো থাকেই। যে আমি এখনো হচ্ছে কি জব মার্কেটে প্রবেশ করিনি, বাট আমার আশেপাশের আমি যাদেরকে দেখেছি আমার অবজারভেশন যেটা যে আমরা হচ্ছে গিয়ে ইন্টার্নশিপ হোক বা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করার মাধ্যমে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো করি বা আমাদের এক্সপেরিয়েন্স গেইন করার জন্য যে কাজগুলো করি, বেশিরভাগ সময় দেখা যায় যে সেটা চাকরির প্রয়োজনে বা সিভিতে লেখার প্রয়োজনে দেখা যায় ফোর্থ ইয়ারে বা একাডেমিক রিকোয়ারমেন্ট হিসাবে ইন্টার্নশিপ
জিনিসটা ফোর্থ ইয়ারে বা ফাইনাল ইয়ারের পরে দেখা যায় বেশিরভাগ সময় করা হয়। বাট আমার মতে যে ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে মানে একাডেমিক প্রেশারটাও কম থাকে ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ারে, এন্ড ওই সময়টাই হচ্ছে গিয়ে সবচেয়ে মানে সিগনিফিকেন্ট একটা সময়, যে সময় হচ্ছে গিয়ে ইসিতে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভেস্ট করা উচিত। বাট বেশিরভাগ সময় দেখা যায় যে স্টুডেন্টরা বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা তাদের বেশিরভাগ ফ্যামিলি হচ্ছে ইকোনমিক্যালি সলভেন্ট না। তো একটা দেখা যায় যে তাদের হাত খরচ চালানোর জন্য বা তাদের ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার জন্য তাদের একটা মানে সেটা 8 থেকে 10,000 টাকা হোক বা যেটাই হোক, তাদের একটা অ্যামাউন্টের ইনকাম দরকার হয় প্রতি মাসে। তো সেই ক্ষেত্রে তারা আনপেইড অর্গানাইজেশনাল স্কিল গেইন করার থেকে বা আনপেইড ভাবে কাজ করার থেকে বিভিন্ন অর্গানাইজেশনে তারা প্রেফার করে টিউশন করা, প্রাইভেট টিউশন করা বা বিভিন্ন কোচিং সেন্টারের ক্লাসেস না, যেটা আলটিমেটলি তাদের মানে ওই সময়টা যদি তারা তাদের স্কিল বিল্ড আপে ইনভেস্ট করতে পারতো, তাহলে হয়তো বা আমরা আরো গ্রেটার স্কিল ম্যান পাওয়ার পেতাম। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে একটা ল্যাক অফ মোটিভেশন বা ইনসেন্টিভ কাজ করে। এই ইনসেন্টিভটা যদি বিভিন্ন অর্গানাইজেশন বা কর্পোরেট হাউস গুলো থেকে দেয়া হতো, তাহলে হয়তো বা তারা মানে তাদের যে একটা স্পেশাল যে সময়টা বা তাদের সিগনিফিকেন্ট যে সময়টা, সেটা তারা হয়তো বা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ইনভেস্ট করতে পারতো স্কিল বিল্ড আপের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আবার আরেকটা জিনিস চলে আসছে যে এখানে দুই ক্ষেত্রে ইনসেন্টিভ লাগবে। ওই কর্পোরেট বা অর্গানাইজেশন গুলোর ইনসেন্টিভ লাগবে সো দ্যাট যে ওরা মোটিভেটেড হয় যে ওরা কন্ট্রিবিউট করতেছে টু বিল্ড আপ স্কিল ম্যান পাওয়ার, স্কিল ইউথ নেশন, যেটা ইন আ ব্রডার সেন্স হচ্ছে কি মানে দেশের ডেভেলপমেন্টেই কাজে লাগবে। এটাই বলার ছিল আর কি আমার। থ্যাংক ইউ। ধন্যবাদ। সো আমরা তাহলে বুঝতে পারলাম এখান থেকে যে গ্যাপটা ডেফিনেটলি আছে, আমাদের হয়তো আরো অপরচুনিটি দরকার। আমি দেখছি এখানে জহুরুল ইসলাম ফেনী থেকে হাত তুলেছেন, আপনার কাছে আমি চলে যেতে চাচ্ছি। থ্যাংক ইউ। ইসি নিয়ে আমার আমার দুইটা পয়েন্ট বলার। একটা হচ্ছে যে প্রথমত এক্সিস্টিং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর মধ্যে যে এক্সিস্টিং স্কিল গুলো রয়েছে, লাইক লাইক আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো। যেমন আমার 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 ডিপার্টমেন্টে একটা সংস্থা আছে যেটা হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে পাবলিক স্পিকিং সেশন হচ্ছে আয়োজন করতো। তো সেখানে আমরা অনেক স্টুডেন্টদেরকে বলার পরেও তারা অত আসতে চাইতো না। সো আমি ওখান থেকে একটা জিনিস বুঝলাম যে এক্সিস্টিং অনেকগুলো স্কিল গ্যাদার করার যে অপরচুনিটি রয়েছে, অনেক স্টুডেন্ট সেটা জানেই না যে এই এই এক্সিস্টিং স্কিল গুলো তাদেরকে কিভাবে হেল্প করবে, লাইক পাবলিক স্পিকিং, ডিবেট, এই ধরনের স্কিল গুলো। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আবার যাদের হচ্ছে আরো স্কিল দরকার, সেই সেই ধরনের স্কিলও হচ্ছে ওই অ্যাক্টিভিটিজ এর মধ্যে পাওয়া যায় না। যেমন আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যেমন আমি ইকোনমিক্স এর মেজর আমার। তো আমি যেমন স্বপ্ন দেখি হচ্ছে গবেষণা নিয়ে। তো আমি আমি একটা জিনিস জানি যে কোয়ান্টিটেটিভ গবেষণা যদি করতে হয় তাহলে প্রোগ্রামিং স্কিল লাইক লাইক আর ম্যাথল্যাব, তারপর পাইথন, এগুলো অনেক নেসেসারি। তো আমার যে সংস্থাটা ছিল এগুলো কিন্তু আমাদেরকে বলা হয় না, আমার ওই সংস্থার মাধ্যমে আমি জানতেই পারি না। তো আমার পড়াশোনা অলমোস্ট শেষ। তো আমি এই শেষের দিকে এসে জানতে পারছি যে যে এই স্কিল গুলা হচ্ছে কেউ যদি কোয়ান্টিটেটিভ গবেষণার জন্য করতে চায় তো তাহলে তার প্রোগ্রামিং স্কিল গুলো লাগে। আমি জানি যে সোশ্যাল সায়েন্সের অনেকেই এই জিনিসটা জানে না, অথচ সোশ্যাল সায়েন্সেরই হচ্ছে সবগুলো, আমি যদি বলি কোয়ান্টিটিভ রিসার্চে হচ্ছে এই প্রোগ্রামিং স্কিলটা নিয়ে। তো আমি বলবো যে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে যে এক্সিস্টিং স্কিল হচ্ছে যেটা আছে অনেকেই জানে না সেটা কিভাবে কাজে লাগাতে হয়, আরেকটা হচ্ছে কৃষি এর মধ্যেই কিছু গ্যাপ রয়েছে, লাইক আমি যেটা মনে করি যে প্রোগ্রামিং, তারপরে হচ্ছে ইন্টারনেট বেস, যেটা হচ্ছে প্রেজেন্টেশনে বলা হয়েছে যে কোভিড এর কারণে most of the things like virtual হয়ে গেছে। তো ওই টেকনোলজি বেসড স্কিল গুলো আমাদের দরকার। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা কিন্তু তাহলে কিছু ওভারল্যাপ পেয়ে যাচ্ছি, যে প্রেজেন্টেশনও আমরা শুনতে পেরেছি এবং এখান থেকে আমরা জানতে পারছি যে স্পেশালি ফর এক্সাম্পল প্রোগ্রামিং স্কিলসটা, এটা আসলে আমাদের কোনোভাবে যদি আমাদের তরুণরা পেতে পারতো খুবই উপকার হতো। এবং আমি আমার নিজের পার্সপেক্টিভ থেকে এখানে অ্যাড করতে পারি যে এটা আসলে বিভিন্ন ফিল্ডে, যেই ফিল্ডেই হোক, প্রোগ্রামিং স্কিলস অনেক সুবিধাজনক একটা জিনিস, যেহেতু আমরা সবাই আস্তে আস্তে ডিজিটালের দিকে চলে যাচ্ছি। নেক্সট আমরা এখানে হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, সায়েদা ফ্রম চট্টগ্রাম। আসসালামু আলাইকুম।
আমি যে বিষয়টা বলতে চাইছি যে আমরা ছোটবেলা থেকে একটা কালচার দেখি যে আমাদের দেশে মানে আমরা বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আর সো যা ক্যারিয়ারে হয় মানে ওই ক্যারিয়ার প্রফেশনের নাম দিয়ে হচ্ছে আমাদেরকে করা হয়। কিন্তু আমি চাইছিলাম যে প্রত্যেকটা প্রফেশনের মধ্যে না লিডারশিপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে যে প্রফেশনে আমরা থাকি না কেন আমাদের একটা লিডার হওয়াটা অনেক জরুরি। আমি যদি ডাক্তারও হই প্রফেশন থেকে, আমার মধ্যে যদি লিডারশিপ না থাকে আমি কোনোদিন কমিউনিটির জন্য কাজ করতে পারবো না। টিচার হলেও সেম, ইঞ্জিনিয়ার হলেও সেম, লিডার হলে তো অবশ্যই পেশেন্টটা থাকতেই হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি বাচ্চাদেরকে, আমরা এখন এসে যে লিডারশিপ কোর্সগুলো করতেছি ওগুলো আসলে আমাদের ছোট থেকে করা দরকার ছিল। এই বিষয়টা যদি একটু গুরুত্বের সাথে দেখা হয়। আর দেন আরেকটা বিষয়, এখন আমরা যে সোসাইটিতে থাকি দেখা যায় যে আমরা নর্মালি যে জগতে থাকি আর ভার্চুয়ালি আমাদের যে কানেকশনটা ফুল ডিফারেন্ট দুটো এনভায়রনমেন্ট। আপু আপনি মিউট হয়ে গিয়েছেন, একটু আনমিউট করতে হবে। কতটুকু শোনা গেছে? জাস্ট এক সেকেন্ড মিস হয়েছে, আপনি প্লিজ কন্টিনিউ করেন। নেটওয়ার্কিং এর ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম, যেহেতু নেটওয়ার্কিং কে এখন একটা স্কিল হিসেবে গণ্য করা উচিত এবং সবাইকে বোঝানো উচিত যে সোশ্যাল মিডিয়াতে আমাদের কানেকশনস এর উপর ডিপেন্ড করে এখন আমাদের প্রফেশন, আমাদের মেন্টালিটি, পারসেপশন সবকিছু খুবই ডিফারেন্ট পারসেপশন ক্রিয়েট করতে পারে যদি আমাদের নেটওয়ার্কিংটা ডিফারেন্ট হয়, ভালোভাবে আমরা কানেক্টেড হতে পারি। সো এই জায়গাটায় যদি একটু আমাদের ফিউচার জেনারেশনকে এগিয়ে দেওয়া যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার মন্তব্যের জন্য। আমরা মনে হয় এখন চলে যাচ্ছি ফারিয়াল আবেদিন ভাইয়ের কাছে। হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি আমি এখানে। অন্যদের মতে বলতে চাচ্ছি যে অপরচুনিটি গুলি আসলে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু অভাব আমাদের দেশে আছে। যেমন একটা ভালো উদাহরণ হচ্ছে আমাদের অফিসে আমার সঙ্গে যে অ্যাটেন্ডেন্ট হিসেবে যিনি কাজ করছেন সে ছেলেটাকে আপনার এইচএসসি পাস করেছে এবং এখন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে বিকমে। তো তার ক্ষেত্রে আমি যেটা দেখছি যে সে আমাদের অফিসের মধ্যে আপনার ধরেন টেলিফোন সেট নষ্ট হয়ে গেলে টেলিফোন কানেকশন অথবা ধরেন ইন্টারনেটের কানেকশন এগুলো ঠিক করার কাজে সে করছে, কিন্তু সে কিন্তু আবার অলরেডি সে বিকমও পড়ালেখা করছে। তো দেখা যাবে যে যদি দেখা যায় সে যদি না জানে যে কিভাবে ওপেন ইউনিভার্সিটিতে পড়ে তার স্কিল ডেভেলপ কিভাবে করতে পারবে, সে তো অপরচুনিটিস কিভাবে তার হাতে আসতে পারবে, সে কিভাবে এগুলিকে ইউজ করতে পারবে, সে যদি এগুলো সময় ভালোভাবে না জানে দেখা যাবে দিন শেষে সে এই জেনারেল টেকনিশিয়ান হিসেবে সে দিনটা কাটিয়ে দিবে। তো দেখা যাচ্ছে আমাদের দেশে ওপেন ইউনিভার্সিটি মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলির মধ্যে স্টুডেন্টরা পড়ালেখা করছে সেগুলোর মধ্যে আপনার ঠিক মতো এগুলি ছড়াচ্ছে না, যে আপনারা কিভাবে নিজে স্কিল ডেভেলপ করতে পারবেন, কিভাবে আপনার কাছে হয়তো আপনার একটা মানসিক ভাবে হয়তো আপনি একটা নিজেকে নগ্ন ভাবতে পারেন যে আমি ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি ন্যাশনাল স্টুডেন্ট, আমাকে দিয়ে কি হবে, অন্যরা তো আমার জন্য আগিয়েছে। কিন্তু না, আপনি যে বর্তমানের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বর্তমান ওয়ার্কফোর্সে যে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন, যে আপনি এখানে একজন যোগ্য কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন, ঠিক সেই সচেতনতাটুকু কিভাবে এদের মধ্যে বৃদ্ধি করা যায় আমাদের জিনিসটা ভাবার অনেক কাজ আছে। একটা বড় উদাহরণ হচ্ছে এই ছেলেটি, আপনি দেখেন একে যদি আমি ঠিক মতো কেউ যদি গাইড না করে যে হ্যাঁ তুমি ওপেনে পড়ছো বিকমে পড়ছো, তুমি হয়তো যে প্রতিষ্ঠানগুলি মাঝে মাঝে যে কম্পিটিশন করছে, ধরুন আপনার ব্যাট কি করছে ব্যাটল অফ মাইন্ডস, তারপর আপনার গ্রামীণ ফোন যে কম্পিটিশন করছে, ইউনিভার করছে, তুমি এখানে বিজনেস কম্পিটিশন যেটা তুমি অ্যাভেল করতে পারো, তুমি ওখানে গিয়ে তোমার নিজের প্রেজেন্টেশন ডেভেলপ করতে পারো। এগুলো যদি তার কাছে না জানানো হয় যে তুমি চাইলে এই অপরচুনিটি গুলো তুমি নিয়ে নিজের স্কিল ডেভেলপ করতে পারো, তাহলে দিন শেষে দেখা যাবে 3-4 বছর পর ইলেকট্রিশিয়ান, টেলিফোনের একজন টেকনিশিয়ান এই হিসেবে জীবন কাটাচ্ছে। এবং এই জবগুলির অবস্থা এমন যে কোনো সময় দেখা যায় জবগুলো আপনার ধরেন যদি প্রতিষ্ঠানের মধ্যে পুরো সিস্টেম এখন ডেভেলপ করা যায় যে আপনার ইলেকট্রিশিয়ানের কাজ আমার লাগছে না বা টেলিফোন টেকনিশিয়ানের কাজ এমন লাগছে না, যে কোনো সময় তার জব চলে যেতে পারে। এইসব ক্ষেত্রে সে কিভাবে নিজে স্কিল ডেভেলপ করে নিজেকে আরো ডেভেলপ করতে পারবে, কিভাবে নিজেকে আরো যোগ্য করতে পারে, এই জিনিসগুলি আমার কাছে মনে হয় আমাদের বর্তমান পাবলিক ইউনিভার্সিটি গুলোর মধ্যে ঠিকই বিভিন্ন প্রতিষ্ঠান আসছে। 4th ইয়ার দেখা যাচ্ছে স্টুডেন্টদের কাছে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান গ্রামীণ, তারপর আপনার ব্র্যাক ফেশিয়াল লিডার্স প্রোগ্রাম, নোকিয়া ফেশিয়াল লিডার্স প্রোগ্রাম গুলো আসছে। এই যে আপনার বা দেখা যাচ্ছে এখানে ডিইউ, বুয়েট অথবা কিছু পাবলিক ইউনিভার্সিটি ঘেঁষা থেকে যাচ্ছে। তো এখান থেকে কিভাবে আপনার ওপেন ইউনিভার্সিটির মধ্যে যাওয়া যায় সিস্টেম, মানে তাদের যে জিনিসগুলি তারা যে উদ্যোগগুলি তারা নিচ্ছেন ওপেন ইউনিভার্সিটি কেমন যেতে পারে, কিভাবে তার ন্যাশনাল ইউনিভার্সিটি যেতে পারে, সেখানে স্টুডেন্টদের কিভাবে দেখানো যেতে পারে যে হ্যাঁ আপনারা এদের সঙ্গে আপনারা কম্পিটিশনে আসতে পারেন।
এই জিনিসটা আমার কাছে মনে হয় বিভিন্ন প্রতিষ্ঠান পাবলিক প্রাইভেট এদের ভাবার অনেক অনেক কাজ আছে। আমি কথাটা বলতে চাচ্ছি আশফাক। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা এখানে আসলে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে আমাদের আসলে স্কিলস এর ট্র্যাকটা শুধু ফর্মাল এডুকেশনের মধ্যেও না, বাট এর বাইরেও আসলে চিন্তা করা খুবই প্রয়োজন, যাতে ইকুয়ালিটি অফ অপরচুনিটিস থাকে, যাতে যে কেউ আস্তে করে একটা ল্যাডারের মতো করে আর কি আস্তে আস্তে উঠতে পারে, যেখান থেকে শুরু করুক না কেন, যাতে এই মোবিলিটিটা থাকা দরকার, এটা একটু আমাদের আসলে ভাবা দরকার। এটা